জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কবর রচিত হবে ৭২-এর সংবিধানের। সংবাদ সম্মেলনে অভ্যুত্থানের নেতারা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। আওয়ামী লীগ নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে। অভ্যুত্থানের কৃতিত্ব কারো একার নয় বললেন বিএনপি নেতা। বাতিল না করে সংবিধানের প্রশ্নবিদ্ধ অংশ সংস্কারের পরামর্শ। সংবিধান একটি রাজকথা নয়, ছুঁড়ে ফেলে দিলাম। ২৪-এর আন্দোলনকে কেউ ব্র্যান্ডিং করার চেষ্টা করবেন না, এককভাবে কেউ কারো দাবি করা ঠিক না। এতে কিন্তু জনমনে বিভেদ সৃষ্টি হবে, একের প্রতি অপরের বিদ্বেষ সৃষ্টি হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। অস্থায়ী পাস নিয়ে কাল থেকে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা। ক্রাইম সিন রক্ষায় প্রবেশ সীমিত করার দাবি প্রেস উইংয়ের। সোমবার প্রাথমিক তদন্ত প্রতিবেদন পেশ। ট্রেনি চিকিৎসকদের শাহবাগ অবরোধ। জুলাই থেকে ৩৫,০০০ করার প্রস্তাব স্বাস্থ্যের। এখনই বাস্তবায়ন চান আন্দোলনকারীরা। যানজটে ভোগান্তি। বিদ্রোহ নয়, পিলখানায় পরিকল্পিতভাবে ঘটানো হয় হত্যাকাণ্ড। নেপথ্যে ছিল ভারত। অভিযোগ শহীদ পরিবার সদস্যদের। সঠিক তদন্তে প্রকৃত দোষীদের বিচার দাবি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মধ্য দিয়ে কবর রচিত হবে ৭২-এর সংবিধানের এবং প্রতিফলন ঘটবে গণ অভ্যুত্থানকে ঘিরে আকাঙ্ক্ষার। রবিবার সকালে রাজধানীর বাংলা মোটরের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। জানান ৩১ ডিসেম্বর বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সব দল মতের মানুষের অংশগ্রহণে পাঠ করা হবে ঘোষণাপত্রটি, যা নতুন বাংলাদেশ বিনির্মাণে দিক নির্দেশনা হয়ে থাকবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই নানামুখী চ্যালেঞ্জের মুখে নতুন সরকার। দেশ বিদেশ থেকে শিকার হতে হচ্ছে ষড়যন্ত্রের। এর থেকে উত্তরণে ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে যাচ্ছে অভ্যুত্থানকারী নেতারা। রবিবার জরুরি সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ঘোষণাপত্রের মাধ্যমে ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ফ্যাসিবাদের পক্ষের যে শক্তিগুলো সর্ব জায়গাতে, মিডিয়াতে, বুদ্ধিজীবী পাড়ায়, তারপর হচ্ছে আমরা যে যাদেরকে উৎখাত করেছি বিদেশে বসে, তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে এবং এটা এক ধরনের লেজিটিমেসিকে প্রশ্ন করছে। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বিলম্বে হলেও বিপ্লবের ঘোষণাপত্র তৈরি করা হয়েছে। নতুন যারা দেশ পরিচালনায় আসবে তাদের একটি দিক নির্দেশক হিসেবে থাকবে এই ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রটি বিগত যে সিস্টেমগুলো মানুষ আসলে তাদের জায়গা থেকে গ্রহণ করেনি এবং আগামীতে যে সিস্টেমগুলো মানুষ চায় তার মধ্যে পার্থক্যটি তৈরি করবে এবং আগামীতেও বাংলাদেশের মানুষের দায়িত্ব যারা ভোটের মাধ্যমে গ্রহণ করবে তাদের ক্ষেত্রেও এটি একটি নির্দেশিকা হিসেবে থাকবে। ইতিমধ্যে ঘোষণাপত্রের খসড়া সব রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে। শহীদ পরিবারের সদস্য সহ সব দল ও গণঅভ্যুত্থানের পক্ষের সব শ্রেণী পেশার মানুষের সামনে ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এই গণঅভ্যুত্থানের জুলাই বিপ্লবকে যারাই ধারণ করে তারাই সেদিন সেই সংস্কৃতি কর্মীরা থেকে শুরু করে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ২৪-এর গণঅভ্যুত্থানকে ধারণ করেছে, ২৪-এর গণঅভ্যুত্থানের রাস্তায় নেমেছে, তারা এই প্রক্লেমেশনের অংশীদার হবে। সকলেই সেদিন শহীদ মিনারে এসে মিলিত হবে। ঘোষণাপত্রের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হবে সবাই, প্রত্যাশা গণ অভ্যুত্থানকারী নেতাদের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
নতুন রাজনৈতিক ধারায় সাংবিধানিক ঝুঁকি এড়ানোর জন্য জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রয়োজন বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি। আর আইনজীবীরা মনে করছেন রাজনৈতিক ঐক্য গড়তে যুগান্তকারী পদক্ষেপ হতে যাচ্ছে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। দেরিতে আসলেও নতুন রাজনৈতিক ধারায় এর প্রভাব থাকবে বলেও মনে করেন তারা। অভ্যুত্থানের আড়াই মাস পর গত 22 অক্টোবর 5 দফা ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণার দাবিও ছিল। এরপর কেটে গেছে 2 মাস। শনিবার একযোগে ফেসবুক পোস্টের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা জানান দেন 31 ডিসেম্বর শহীদ মিনারে প্রকাশ করা হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। কি থাকছে ঘোষণাপত্রে এ নিয়ে সব মহলেই রয়েছে নানা কৌতূহল। জানা গেছে 1947-এর দেশভাগ থেকে শুরু করে 1971-এর মুক্তিযুদ্ধ, 72-এর সংবিধান, বাকশাল, বিগত 3টি বিতর্কিত নির্বাচন এবং আওয়ামী লীগের আমলে গুম, খুন, অর্থ পাচারের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং বাংলাদেশিদের ধারাবাহিক সংগ্রামের ইতিহাসকে প্রাধান্য দেয়া হয়েছে ঘোষণাপত্রে। এছাড়া 1/11 রাজনৈতিক প্রেক্ষাপট, সংসদ ভেঙে দেয়া, বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া সরকারি কর্মকর্তাদের অপসারণের বিষয়েও উঠে এসেছে। জুলাই বিপ্লব প্রমাণ করেছে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। ঘোষণাপত্রে বিষয়টি অধিক গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়া নতুন রাজনৈতিক বন্দোবস্তের পাশাপাশি ঘোষণাপত্রে রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টিও। 31 ডিসেম্বর প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণার তারিখ নির্ধারণ করা হলেও 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন থেকে কার্যকর হয়েছে বলে ধরে নেওয়া হবে। জাতীয় নাগরিক কমিটির নেতারা বলছেন নতুন রাজনৈতিক ধারায় সাংবিধানিক ঝুঁকি এড়াতে এই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা রয়েছে। এটা অভ্যুত্থান হিসাবে বা বিপ্লব সেটা থাকবে সেই প্রোক্লেমেশনে। আগের যে আমাদের সংবিধান ছিল এবং যেই রাষ্ট্র ব্যবস্থাটা ছিল সেই সংবিধানের মূলনীতিগত জায়গায় এবং রাষ্ট্র চালনার মূলনীতিগত জায়গায় কিছু পরিবর্তন আসবে। আইন বিশ্লেষকরা বলছেন বর্তমান প্রেক্ষাপটে দেরিতে হলেও ঘোষণাপত্র রাজনৈতিক ঐক্য গড়তে ভূমিকা রাখবে। কেউ কেউ বলছেন ঘোষণাপত্রের প্রোক্লেমেশন অফ জুলাইয়ের আইনি ভিত্তি না থাকলেও রয়েছে রাজনৈতিক প্রভাব। ঐক্যের দ্বারকে আরো মজবুত করবে, কারণ এই ঘোষণাপত্র সকলকেই অ্যাড্রেস করা হয়েছে, কোনো শ্রেণী পেশা কাউকেই বাদ দেওয়া হয়নি। এই প্রোক্লেমেশনে বলা হয়েছে নতুন সংবিধান যদি ইনকর্পোরেট করতে হয় তাহলে প্রয়োজনে আরেকটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই ঘোষণাটাকে বিবেচনায় নিতে পারে এবং নিতে পারে না এমনটি মনে করার কোনো কারণ নেই, কিন্তু সেটি কিন্তু একটা আইনি প্রক্রিয়ার মধ্যে করতে হবে। অপশক্তি এবং অশুভ তৎপরতার বিরুদ্ধে তাদের এই ঘোষণাটা একটা রাজনৈতিক চাপ হিসেবে বর্তমান সরকার এবং ভবিষ্যৎ সরকারের জন্য কাজ করবে বলে আমি বিশ্বাস করি। জুলাই বিপ্লব কারো একার কৃতিত্ব নয় মন্তব্য করে 24-এর গণ অভ্যুত্থানকে ব্র্যান্ডিং না করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন 72-এর সংবিধান বাতিলের ঘোষণা নিয়ে যে বিতর্ক উঠেছে তার সমাধানে প্রশ্নবিদ্ধ অংশ সংশোধন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দলের আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে বিএনপি ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন করা হবে। অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা আসে প্রায় সব মহল থেকেই। নানা মতপার্থক্যের মধ্যে সংবিধান সংস্কারের কথাও আসে জোরে সোরে। 72-এর সংবিধান নিয়েও আলোচনা হয় রাজনৈতিক দল ও জুলাই বিপ্লবের অংশীজনদের মাঝেও। গণ অভ্যুত্থানের 5 মাস পর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যখন বলছেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমে বিলুপ্ত হবে 72-এর সংবিধান, এমন বক্তব্যকে ভালোভাবে দেখছেন না বিএনপির শীর্ষ নেতারা। তারা বলছেন প্রশ্নবিদ্ধ অংশ ফেলে দিয়ে সংশোধন করা যেতে পারে সংবিধান। সংবিধান একটি রাজকথা নয়, ছুঁড়ে ফেলে দিলাম। ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য। এই সংবিধানকে যারা মিসইউজ করেছে, যারা অপব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আরও বলেন 24-এর গণঅভ্যুত্থান কারো একার কৃতিত্ব নয়। দাবি করেন আওয়ামী লীগ সরকারের পতনে রাজনৈতিক দলগুলোরও অবদান আছে। 24-এর আন্দোলনকে কেউ ব্র্যান্ডিং করার চেষ্টা করবেন না। আমাদের বিএনপির রাজনৈতিক কর্মী 462 জন মারা গেছে এর মধ্যে। এককভাবে কেউ কারো দাবি করা ঠিক না। এতে কিন্তু জনমনে বিভেদ সৃষ্টি হবে। একই দিন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন অভ্যুত্থানের পর ইসলামী ব্যাংক দখল ও বিভিন্ন লুটপাটে কারা জড়িত তা জানে দেশের মানুষ। 5ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি
ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। এদিকে চট্টগ্রামে ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করে 31 দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে। 31 দফার সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব, এই ব্যাপারে কারো মনে সন্দেহ থাকার কিছু নেই। বাংলাদেশের মনোজগৎ পরিবর্তন হয়ে গেছে, বাংলাদেশের মানুষের তাদের আকাঙ্ক্ষা অনেক বেশি। যারা সেটা অনুধাবন করতে পারবে না, ধারণ করতে পারবে না এবং অ্যাকর্ডিংলি কাজ করতে পারবে না, তাদের জন্য আগামীর বাংলাদেশ কঠিন হয়ে যাবে। প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন বলেও আশা প্রকাশ করেন বিএনপি নেতারা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে মিরপুরে শুভেচ্ছা মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে মিরপুর সনি স্কয়ারের সামনে থেকে মিছিলটি বের হয়ে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিরপুর জোনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিরা। আয়োজকরা জানান, আসন্ন 31শে ডিসেম্বর ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার ঐতিহাসিক দলিল জুলাই বিপ্লবের ঘোষণা প্রদানকে স্বাগত জানাতে এই মিছিলের আয়োজন করেন তারা। কাল থেকে অস্থায়ী পাসে সচিবালয়ে প্রবেশ করা যাবে। কারো অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়েছে এমনটি ভাবার অবকাশ নেই জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, ক্রাইম সিন রক্ষায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে। বিকেলে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগুনের ঘটনায় সোমবারই প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন দেবে তদন্ত কমিটি। এছাড়াও কিছু আলামত পরীক্ষার জন্য পাঠানো হবে বিদেশে। এরপর থেকেই সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। শুক্রবার রাতে এক আদেশে তথ্য অধিদপ্তরের ইস্যু করা সাংবাদিকদের সব অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে গত বৃহস্পতিবারের মতো সপ্তাহের প্রথম দিন রোববারও গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহের কাজে সচিবালয়ে প্রবেশ করতে না পেরে অপেক্ষা করেন বাইরে। পরে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন। আলোচনায় উঠে আসে অস্থায়ী প্রবেশ পাস নিয়ে সংবাদ সংগ্রহ করার বিষয়টি। এরপরেই তথ্য উপদেষ্টা নিশ্চিত করেন, অস্থায়ী প্রবেশ পাস নিয়ে সোমবার থেকেই সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। এদিন বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে জানানো হয়, 240 জনকে দেওয়া হবে অস্থায়ী পাস। যার অ্যাক্রেডিটেশন কার্ড আছে তার কার্ডই বিদ্যমান আছে, কোনো কার্ড বাতিল করা হয়নি। যতক্ষণ পর্যন্ত না নতুন কার্ড ইস্যু করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কার্ডগুলোর ভ্যালিডিটি থাকবে। সরকার সিদ্ধান্ত নিয়েছে এটা রিভিউ করে যারা প্রকৃত সাংবাদিক শুধুমাত্র তাদের কাছে এই কার্ডটা থাকবে, যাতে তারা সাংবাদিকতা করতে পারে। উপপ্রেস সচিব আরও জানান, সোমবার প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। তদন্ত কমিটিটা করা হয়েছে, তাদেরকে প্রাথমিক প্রতিবেদন দেওয়ার জন্য 3 দিন সময় দেওয়া হয়েছে। তারা 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদনটা দিবেন এবং এরপরে তারা মাননীয় প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট আরও অন্যান্য কর্তৃপক্ষ আছে তাদের সাথে মিলে আসলে একটা জিনিস তারা ঠিক করবেন যে তদন্তটা আসলে সম্পন্ন করতে আসলে কতদিন সময় লাগবে। গত 3 দিনের মতো রোববারও আগুনে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পিলখানায় 57 জন সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনাটি বিদ্রোহ নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন শহীদ পরিবারের সদস্য ও সার্বভৌমত্ব আন্দোলনের নেতারা। এ ঘটনার নেপথ্যে ভারতের যোগ সাজশ রয়েছে বলেও অভিযোগ তাদের। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে তারা বলেন, গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ ছিল বিডিআর হত্যাকাণ্ড। সেই ঘটনা কোনো বিদ্রোহ নয়, বরং পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন শহীদ কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। রোববার সকালে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তারা। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান তারা। হত্যাকাণ্ডের একটা সঠিক তদন্ত হোক, সঠিকভাবে এর কারণগুলো বের হয়ে আসুক, কারণের পিছনে মূল হোতা যারা তাদেরকে ধরা হোক। প্রকৃত অপরাধী শনাক্ত করা দেশের দায়িত্ব কর্তব্য।
রাজনীতিবিদ ও কিছু বিপদকামী সেনা কর্মকর্তাদের সঙ্গে ষড়যন্ত্রে ভারতও জড়িত ছিল বলে অভিযোগ করেন সার্বভৌমত্ব আন্দোলনের নেতারা। বলেন, দেশের সার্বভৌমত্ব নষ্ট করতেই এই ষড়যন্ত্রের নাটক সাজানো হয়েছিল পিলখানায়। এই পলিটিক্যাল রাজনীতিবিদদের দিয়েই ভারত নিশ্চিত করে যে তোমরা ক্ষমতায় আসো, তোমরাও শান্তিতে থাকবা, আমরাও শান্তিতে থাকবো। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সশস্ত্র বাহিনী ধ্বংস এবং তার সাথে এই বর্ডার ফোর্সকে ধ্বংস করার পরিকল্পনা হয়। এটা আমাদের দেশ, আমাদের মতো করে আমরা করবো বিচার ব্যবস্থা, সমস্যাটা কি? কিন্তু সত্য আমরা জানতে চাই, সত্যটা আসুক। আমরা আওয়ামী লীগকে ভালো করে চিনবো, এটা অভিশপ্ত লীগ, সেনাবাহিনী ধ্বংস করছে, ভারতের সাথে মহব্বত, স্বামী স্ত্রী সম্পর্ক, আমরা এমনটা চাই না। জুলাই গণহত্যার পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ডের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। এই হত্যাকাণ্ডের জন্য তিনিই দায়ী, যে এই হত্যাকাণ্ডের কথা আমরা বলছি, এবং পরবর্তীকালে জুলাই আগস্ট হত্যাকাণ্ড হচ্ছে তারও জন্য তিনি নেন। 3টি হত্যাকাণ্ডের জন্য আমি অভিযুক্ত করছি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিলাম, কিন্তু কার্যকর করলাম না। কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানান শহীদ সেনা পরিবারের সদস্যরা। অনেকে ছাড়া পেয়ে গেল। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ভাতা বাড়ানোর দাবিতে আবারও শাহবাগ অবরোধ করেছেন প্রাইভেট ট্রেনে চিকিৎসকরা। দফায় দফায় আন্দোলন করে যৌক্তিক সমাধান না মেলায় কর্মবিরতি দিয়ে সমাবেশের ডাক দেন তারা। এতে বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের সড়কে যান চলাচল। এদিকে জুলাই থেকে ভাতা 35,000 টাকা করার প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, তবে এখনই তার বাস্তবায়ন চান আন্দোলনকারীরা। 7 দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো রাজধানীর শাহবাগে প্রাইভেট ট্রেনে চিকিৎসকরা 25,000-এর ভাতা 50,000 করার দাবিতে স্লোগানে উত্তাল রাজপথ। এক দফা দাবিতে রোববার সকালে শাহবাগে অবস্থান নেন সারা দেশ থেকে আসা বেসরকারি শিক্ষানবিশ চিকিৎসকরা। 2 ঘন্টার আলটিমেটাম দিয়ে বিএসএমএমইউর প্রধান ফটকে অবস্থান নেন তারা। যৌক্তিক সমাধান না আসায় বেলা 11:30টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে অবস্থান নেন সড়কে। বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনকারীদের দাবি, সরকারি চিকিৎসকরা নবম গ্রেডে বেতন পেলেও বৈষম্যের শিকার বেসরকারি শিক্ষানবিশ চিকিৎসকরা। 25,000 টাকা করে পাই আমরা, 50,000 টাকা অথবা নবম গ্রেড সাথে সমমানের যে সুবিধাগুলো পাওয়া হয় ওটা দাবি করছে। 30,000 টাকা প্রজ্ঞাপনটা প্রত্যাখ্যান করা, প্লাস হচ্ছে আমাদের যে ন্যায্য দাবি সেটা মেনে নিতে হলেও আমরা ডিউটিতে চলে যাব। আন্দোলনের মুখে 5,000 টাকা বাড়িয়ে ভাতা 30,000 করে গত সপ্তাহে প্রজ্ঞাপন দেওয়া হয়, কিন্তু তা প্রত্যাখ্যান করে রোববার আবারও আন্দোলনে নামেন বেসরকারি শিক্ষানবিশ চিকিৎসকরা। এক পর্যায়ে স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী জুলাই থেকে তাদের ভাতা 35,000 টাকায় উন্নীত করার প্রস্তাব দিলেও জানুয়ারি থেকে তার বাস্তবায়ন চান ট্রেনি চিকিৎসকরা। আমাদের যেটা 30,000 টাকার প্রজ্ঞাপন দিয়েছিল, অ্যাকচুয়ালি এটা প্রহসন ছাড়া কিছুই না। থেকে গেছে, যদি এবারও আজকেও যদি না হয় কিছু, আমাদের লাগাতার কর্মসূচি চলতে থাকবে। আজকে এখন আমাদের হাতে প্রজ্ঞাপন আসুক, আমরা এখন রাস্তা ছেড়ে দিব। আমরা এই জনদুর্ভোগের কারণ হতে চাচ্ছি না। এখন যা হবে এর ফয়সালা রাজপথেই হবে। কর্মবিরতির ডাক দিয়ে গত সপ্তাহেও আন্দোলন করেন চিকিৎসকরা। এবার আশ্বাস নয়, প্রজ্ঞাপন নিয়েই ঘরে ফিরতে চান তারা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। বিপিএল মাতাতে চলে এসেছেন বুম বুম আফ্রিদি। তবে এবার খেলোয়াড় নয়, তাকে দেখা যাবে ভিন্ন ভূমিকায়। চিটাগং কিংসের মেন্টর হয়ে কাজ করবেন বিপিএলে। দলের ক্রিকেটারদের পাওয়ার হিটিংয়ের দীক্ষা দিতে চান শহীদ আফ্রিদি। প্রশংসা করেছেন বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের। সাকিবকে মিস করার কথাও বলেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। শহীদ আফ্রিদির সাক্ষাৎকার নিয়েছেন সাজিদ মুস্তাহিদ। এর আগে অনেকবারই বিপিএলে অংশ নিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি শহীদ আফ্রিদি। বিপিএলের একাদশ আসর শুরুর ঠিক আগ মুহূর্তে ঢাকায় পা রাখলেন বুম বুম আফ্রিদি। যদিও এবার তার পরিচয় খেলোয়াড় নয়, প্রায় 1 যুগ পর বিপিএলে ফেরা চিটাগং কিংসের মেন্টর হয়ে কাজ করবেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক। I always say that Bangladesh is my second home and I'm very happy to be here, but in a different project. I mean, first time I'm having with the team like as a mentor, so that will be great. ক্যারিয়ারে বিশ্বের প্রায় সব দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে মাতিয়েছেন আফ্রিদি। খেলেছেন 329টি স্বীকৃত টি20 ম্যাচ। দীর্ঘ ক্যারিয়ারে অর্জন করা অভিজ্ঞতা উজাড় করে দিতে চান চিটাগং কিংসের হয়ে। Initiative of BPL is very good, especially for the young cricketers. They can get the opportunities and they can show their skills. And I think Bangladesh team, they played very well against Pakistan. So I mean, there is a lot of talent. Chittagong is a very well balanced
experienced, a good bunch of guys, experienced people. Some young cricketers are there, and I'm here to motivate them. I'm here to give my experience, to share my experience with them. সাকিব আল হাসানকে সরাসরি সাইন করলেও এবারের বিপিএলে কিংস জার্সিতে খেলা হচ্ছে না দেশের ইতিহাসের সেরা অলরাউন্ডারের। I think he's the icon player. He's the ambassador of Bangladesh. He played a lot of cricket. He's one of the best all-rounder. Him and I will miss as well. শাহিন আফ্রিদিকে কিভাবে খেলতে হবে সিনিয়র আফ্রিদি দিয়েছেন তার টিপসও। Just come first ball down the track 6. সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কবর রচিত হবে ৭২-এর সংবিধানের। সংবাদ সম্মেলনে অভ্যুত্থানের নেতারা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। ২৪-এর আন্দোলনকে কেউ ব্র্যান্ডিং করার চেষ্টা করবেন না। অভ্যুত্থানের কৃতিত্ব কারো একার নয় বললেন বিএনপি নেতা আব্বাস। বাতিল না করে সংবিধানের প্রশ্নবিদ্ধ অংশ সংস্কারের পরামর্শ। এবং অস্থায়ী পাস নিয়ে কাল থেকে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা। আগুনের প্রাথমিক তদন্ত প্রতিবেদন পেশ সোমবার। কিছু আলামত পাঠানো হতে পারে বিদেশে। এই ছিল সন্ধ্যার সময়ের আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।